আসসালামু আলাইকুম। বাংলা ল স্কুল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আমাদের আজকের আলোচনার বিষয় হলো দণ্ডবিধি। আমরা ইতিমধ্যে দণ্ডবিধির উপর 5টি লেকচার আপলোড করেছি। আশা করি আপনারা সেই ভিডিওগুলো দেখেছেন। তো আমরা আজকে আলোচনা করব যে দণ্ডবিধিতে কিছু সাধারণ ব্যতিক্রম আছে, সেই সাধারণ ব্যতিক্রম নিয়ে আমরা আজকে আলোচনা করব। এই এই ভিডিওতে আমরা ধারা 76 থেকে 95 পর্যন্ত আলোচনা করব এবং এটি দণ্ডবিধির উপর আমাদের 6ষ্ঠ পর্ব। তো চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক দণ্ডবিধিতে কি কি সাধারণ ব্যতিক্রম আছে। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত আপডেট পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। সাধারণ ব্যতিক্রম দণ্ডবিধির 1860 এর 4র্থ অধ্যায়ে সাধারণ ব্যতিক্রম সমূহ আলোচনা করা হয়েছে। এই 4র্থ অধ্যায়ে 76 থেকে 106 ধারা পর্যন্ত এই 4র্থ অধ্যায়ে আছে। এই সাধারণ ব্যতিক্রম বোঝার আগে আসলে ব্যতিক্রম কয় প্রকার সেটি বুঝতে হবে। তো ব্যতিক্রম সাধারণত দুই প্রকার। একটি হলো সাধারণ ব্যতিক্রম, আর একটি হচ্ছে বিশেষ ব্যতিক্রম। সাধারণ ব্যতিক্রম সমূহ সকল অপরাধের ক্ষেত্রে প্রযোজ্য এবং বিশেষ ব্যতিক্রম শুধুমাত্র বিশেষ কিছু অপরাধের ক্ষেত্রে প্রযোজ্য। যেমন 300 ধারায় খুনের 5টি ব্যতিক্রম আছে এবং 499 ধারায় মানহানির 10টি ব্যতিক্রম আছে। এই যে মানহানি এবং খুনের যে ব্যতিক্রমগুলো আছে এগুলো হলো বিশেষ ব্যতিক্রম, শুধুমাত্র খুন এবং মানহানির ক্ষেত্রে সেগুলো প্রযোজ্য। আর সাধারণ ব্যতিক্রম সমূহ সকল ধারার ক্ষেত্রে প্রযোজ্য। এখন বিষয় হলো যে ব্যতিক্রম যদি কেউ দাবি করে সেটি প্রমাণের ভার কার। সাক্ষ্য আইনের 105 ধারা অনুযায়ী যে ব্যক্তি দাবি করে তার কর্ম ব্যতিক্রম এর মধ্যে পড়ে তবে তাকেই প্রমাণ করতে হবে। অর্থাৎ কোনো ব্যক্তি বা কোনো আসামি যদি তার কৃত কার্য বা কার্যবিরতিকে এই সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়েছে বলে দাবি করে তবে তাকেই তা প্রমাণ করতে হবে। এবং আজকের ভিডিওতে আমরা 76 থেকে 95 ধারা পর্যন্ত আলোচনা করব এবং যে 96 থেকে 106 পর্যন্ত যে ব্যতিক্রমগুলো আছে এটি আমরা পরে আলোচনা করব, কারণ সেগুলো হলো ব্যক্তিগত প্রতিরক্ষার সাধারণ সংক্রান্ত ব্যতিক্রম। তো আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন এবং আমরা এই ভিডিওর শেষে একটি প্রশ্ন করব এবং আপনারা আমাদের এই ভিডিওটি দেখলে আপনারা সেই প্রশ্নের উত্তর করতে পারবেন। তো অবশ্যই আমাদের ভিডিওটি দেখুন এবং বাংলা ল স্কুল যে ইউটিউব চ্যানেলটি আপনাদের জন্যই এবং আপনাদের সহযোগিতা করার জন্যই আমাদের একমাত্র উদ্দেশ্য। আশা করি আমাদের সাথেই থাকবেন। প্রথমে আসলো ধারা 76। প্রথমে ধারা 76 এবং ধারা 79-তে ভুল সম্পর্কিত বিষয় ব্যাখ্যা করা হয়েছে। ভুলটা আসলে কি? ভুল দুই ধরনের হতে পারে, একটি ঘটনাগত ভুল, একটি হলো আইনগত ভুল। তবে আইনগত ভুল যদি কেউ দাবি করে সেক্ষেত্রে সেটা গ্রহণযোগ্য নয়, কারণ যদি কোনো আইন পাশ হয় সেটা ধরেই নেওয়া হয় যে সেই আইনটি সবাই জানে। কেউ যদি দাবি করে যে আমি আইন জানতাম না তবে তার এই ভুল গ্রহণযোগ্য নয়। তো 76 ধারায় কি আছে? সরকারি কর্মচারী নিজেকে আইন বলে বাধ্য মনে করে বা ভুল ধারণাবশত কোনো কাজ করতে গিয়ে অপরাধ হয়ে গেলেও তাহা অপরাধ হিসেবে গণ্য হবে না। অর্থাৎ যদি কোনো সরকারি কর্মচারী বলতে দেখা গেল যে কোনো পুলিশ কোনো আসামিকে ধরতে গেল, সে সঠিক আসামিকে না ধরে অন্য একজনকে আসামি ধরে নিয়ে আসলো, যে ব্যক্তি সেই অপরাধী না, তবে তার এই ভুল অপরাধ হবে না। এবং 79 ধারা বলা আছে জনসাধারণ নিজেকে আইন বলে বাধ্য মনে করে বা ভুল ধারণা বশত কোনো কাজ করতে গিয়ে অপরাধ হয়ে গেলে তাহা অপরাধ হিসেবে গণ্য হবে না। এখন জনসাধারণ কি হলো যে জনসাধারণ ভুলবশত একজনকে চোর মনে করে ধরে ফেললো, যে তাদের সরল বিশ্বাসে তারা মনে করলো যে সেই ব্যক্তি চোর, কিন্তু আসলে সেই ব্যক্তি চোর ছিল না। এই ধরনের যদি জনগণ যদি মনে করে যে সে আইন বলে এই কাজ করতে বাধ্য এবং সাধারণ মানে খুবই সরল বিশ্বাসে সেই ভুল করে ফেলে, তবে তা আইনত অপরাধ হিসেবে গণ্য হবে না। এই হলো ভুল সংক্রান্ত 76 এবং 79 ধারা। এবং ধারা 80-তে কি বলা আছে? ধারা 80-তে বলা আছে কোনো ব্যক্তি কোনো আইনানুগ কাজ করতে গিয়ে কোনো দুর্ঘটনা ঘটলে তাহা অপরাধ হিসেবে গণ্য হবে না। অর্থাৎ কোনো পুলিশ অফিসার কোনো আসামিকে ধরতে গেল, এখন সেক্ষেত্রে আসামিকে ধরতে যায় কোনো দুর্ঘটনা ঘটলো, দেখা গেল যে সে আসামি গাড়ির নিচে চাপা পড়ে মারা গেল, সেক্ষেত্রে সেটা অপরাধ হিসেবে গণ্য হবে না। আচ্ছা, অর্থাৎ কোনো ব্যক্তি যদি কোনো আইনানুগ কাজ করতে যায় এবং সেক্ষেত্রে যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহা অপরাধ হিসেবে গণ্য হবে না। এরপরে আসে বিচারিক কার্য।
বিচারিক কার্য, বিচারিক কার্য সম্পর্কে ৭৭ এবং ৭৮ ধারায় বলা আছে। ৭৭ ধারায় বলা আছে বিচার কার্য পরিচালনাকালীন বিচারকের কার্য, এবং ৭৮ ধারায় বলা আছে আদালতের রায় বা আদেশের অনুসরণে সম্পাদিত কার্য। এবং ৭৭ ধারা শুধুমাত্র বিচারক গণের ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ যদি কোনো বিচারক কোনো তার বিচার কার্য পরিচালনা করতে গিয়ে তার যদি কোনো ভুল হয়ে যায়, তবে তা অপরাধ হিসেবে গণ্য হবে না। এবং আদালতের রায় বা আদেশ অনুসরণ করতে যায় যদি কোনো ভুল হয়ে যায়, অর্থাৎ আদালতের রায় বা আদেশ অনুযায়ী পুলিশ কোনো কাজ করতে গেল এবং সেই কাজে সে কোনো ভুল করে ফেললো, তবে তা অপরাধ হিসেবে গণ্য হবে না। অর্থাৎ বিচারকের কার্য কোনো অপরাধ হিসেবে গণ্য নয়। এবং বিচারের কার্য দুটো ভাগে বিভক্ত, একটা হচ্ছে বিচারক আর একটা হচ্ছে বিচারের আদেশ বা রায় অনুসরণে যদি কেউ কোনো কাজ করতে যায়। তো বিচারক সম্পর্কে বলা আছে ৭৭ ধারায়, এবং বিচারকের রায় বা আদেশ অনুযায়ী যে কাজ করতে যায় সেটি বলা আছে, কর্মচারীর ক্ষেত্রে যেটা বলা আছে সেটা হচ্ছে ৭৮ ধারায়। এরপরে আসে ধারা ৮১। কোনো ব্যক্তি কোনো আইনানুগ কাজ করতে গিয়ে একসঙ্গে দুটো অপরাধ করলে তার সম্মুখে আসলে তুলনামূলকভাবে বড় অপরাধটি না করে ছোট অপরাধটি করলে সেক্ষেত্রে তার অপরাধ হিসেবে গণ্য হবে না। এবং এই ৮১ ধারায় কি বলা আছে? ৮১ ধারায় বলা আছে যে কোনো ব্যক্তি কোনো আইনানুগ কাজ করতে গিয়ে, অর্থাৎ কোনো পুলিশ অফিসার যদি কোনো আইনানুগ কাজ করতে গিয়ে তার সামনে যদি দুটি অপরাধ হয়ে যায়, তবে সে যদি তুলনামূলক বড় অপরাধটি না করে ছোট অপরাধটি করে, সেক্ষেত্রে তার অপরাধ হিসেবে গণ্য হবে না। অর্থাৎ দেখা গেল সে চোরকে ধরতে গেল, এবং চোর ছিল দুজনকার মধ্যে একজন চোরের হাতে পিস্তল ছিল, সে গুলি করতে যাচ্ছে, এবং অন্য একজন চোর আছে, সে পলায়ন করতে যাচ্ছে। তো যে পলায়ন করতে চাচ্ছে তাকে ছেড়ে দিয়ে যদি যে গুলি করতে যাচ্ছে তাকে যদি বাধা দিতে যায়, যদি তার মৃত্যু ঘটনা হয়, তাহলে সেক্ষেত্রে সেটা আইনত অপরাধ হিসেবে গণ্য হবে না। অর্থাৎ ৮১ ধারার মূল বিষয়বস্তু হলো কোনো ব্যক্তি কোনো আইনানুগ কাজ করতে গিয়ে একসঙ্গে দুটি অপরাধে তার সম্মুখে আসলে তুলনামূলকভাবে বড় অপরাধটি না করে ছোট অপরাধটি করলে সেক্ষেত্রে তার অপরাধ হিসেবে গণ্য হবে না। এরপরে আসছে শিশুর বয়স, কার্য এবং অপরাধ। এবং শিশুর বয়স, কার্য এবং অপরাধ, অর্থাৎ শিশু কত বছর বয়স হলে শিশুর অপরাধ হবে, তার কোন কাজটি অপরাধ হবে, কোন কাজটি অপরাধ হবে না, এটি বলা আছে ৮২ এবং ৮৩ ধারায়। ৮২ ধারায় বলা আছে ৯ বছরের কম বয়স্ক কোনো শিশুর কর্তৃক কৃত কার্য অপরাধ হিসেবে গণ্য হবে না। অর্থাৎ ৯ বছরের কম বয়সী যদি কোনো শিশু কোনো অপরাধ করে ফেলে, তাহলে তার সেই অপরাধটি অপরাধ হিসেবে গণ্য হবে না। কিন্তু আইনে এক্সাক্ট ৯ বছর হলে কি হবে সেটি বলা নয়, তবে অবশ্যই ৯ বছরের কম হতে হবে। এবং ৮৩ ধারায় বলা আছে যদি ৯ বছরের বেশি কিন্তু ১২ বছরের কম বয়স্ক কোনো শিশু কর্তৃক কৃত কার্য, অর্থাৎ ৯ বছরের বেশি কিন্তু ১২ বছরের কম বয়স্ক যদি কোনো শিশু কোনো কাজ করে, তাহলে কি হবে? সেক্ষেত্রে দুটি শর্ত আছে। একটি হচ্ছে শিশুর বুদ্ধির পরিপক্কতা থাকলে অপরাধ হবে, অর্থাৎ ৯ থেকে ১২ বছরের মধ্যে শিশু যদি সে যদি বুঝতে পারে যে এটি অপরাধ, তার যদি বুদ্ধির পরিপক্কতা থাকে, তাহলে সেটি অপরাধ হিসেবে গণ্য হবে। কিন্তু যদি শিশুর বুদ্ধির পরিপক্কতা না থাকে, তাহলে সেটা অপরাধ হবে না। অর্থাৎ দেখা গেল যে ৯ থেকে ১২ বছর বয়সের মধ্যে কোনো শিশু তার বুদ্ধি এখনো পরিপক্কতা নয় বা পরিপক্ক হয়নি, সে বুঝতে পারে না কোনটি অপরাধ কোনটি অপরাধ নয়, তবে তার কাজ অপরাধ হবে না। এখানে ৯ থেকে ১২ বছর বয়সের মধ্যে কোনো শিশুর কার্যকে অপরাধ কি অপরাধ নয় সেটি বিবেচনা করতে গেলে তাকে তার বুদ্ধির পরিপক্কতা কতটুকু সেটি বিবেচনায় আনতে হবে। তার বিবেচনায় সে অপরাধ নাকি অপরাধ করেছে নাকি অপরাধ করেনি সেটি গণ্য হবে। এরপরে আসে ধারা ৮৪। এখানে বলা আছে পাগল ব্যক্তি কর্তৃক কৃত কার্য অপরাধ হিসেবে গণ্য হবে না। অর্থাৎ ধারা ৬৪-তে বলা আছে যদি কোনো পাগল ব্যক্তি কোনো কাজ করে, তবে সেটি অপরাধ হিসেবে গণ্য হবে না। তবে এখানে শর্ত আছে। শর্ত হচ্ছে যে যখন সে অপরাধটি করবে তখনই তাকে পাগল হতে হবে। সে অপরাধ করার সময় পাগল ছিল না, পরে পাগল হয়েছে, সেক্ষেত্রে এটি সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়বে না। অর্থাৎ অপরাধটি যখন সংঘটিত হবে সেই সময় তাকে পাগল থাকতে হবে। এরপরে আছে মাতাল সম্পর্কে। মাতাল, অর্থাৎ যদি কোনো ব্যক্তি যদি মাতাল হয়ে যদি কোনো অপরাধ করে ফেলে, তাহলে কি হবে? মাতাল সম্পর্কে দণ্ডবিধির ৮৫ এবং ৮৬ ধারায় নেশাগ্রস্ত বা মাতাল অবস্থায় কোনো ব্যক্তি কর্তৃক সম্পাদিত অপরাধ সম্পর্কে আলোচনা করা হয়েছে। এবং মাতাল বা নেশাগ্রস্ত ব্যক্তি ৮৫ বা ৮৬ ধারা শর্ত পূরণ করলে তার কার্য অপরাধ বলে গণ্য হবে না। অর্থাৎ এই যে ৮৫ ও ৮৬ ধারার এটি হলো মূল বিষয়বস্তু। তবে এখানে সত্য আছে, কোনো ব্যক্তি ৮৫ ধারায় বলা আছে যদি কোনো ব্যক্তি নেশাগ্রস্ত হয়ে কোনো রাষ্ট্রদ্রোহী কোনো অপরাধ করে,
তবে কিন্তু সেটা তার অপরাধ বলে গণ্য হবে। কিন্তু রাষ্ট্রদ্রোহিতা ব্যতীত অন্য কোনো অপরাধ করলে সেই ব্যক্তি অপরাধের দায় থেকে রেহাই পাবে, তাহা অপরাধ হিসেবে গণ্য হবে না। অর্থাৎ রাষ্ট্রদ্রোহী কোনো কাজ করবেন আপনি মাতাল হয়ে, বা কেউ আপনাকে মাতাল দিয়ে যদি কোনো কাজ করায় নেয়, তবে সেটা অপরাধ, অবশ্যই অপরাধ হবে। এবং ৮৬ ধারায় বলা আছে, কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নেশাগ্রস্ত হয়ে অপরাধ সংগঠন করলে সে অপরাধের দায় হতে রেহাই পাবে না। অর্থাৎ ৮৬ ধারার বিষয়বস্তু হলো যে কোনো ব্যক্তি ইচ্ছা করে সে মাতাল হয়ে গেল, মদ বা অন্য কোনো মাদকদ্রব্য নিয়ে সে মাতাল হয়ে গেল, সে যায় কোনো অপরাধ করলো, তাহলে কিন্তু সে অপরাধের দায় থেকে রেহাই পাবে না। এক্ষেত্রে অবশ্যই অভিযুক্ত যে ব্যক্তি, তাকে অন্য কেউ তাকে নেশাগ্রস্ত করেছে, এবং তাকে যে অন্য কেউ নেশাগ্রস্ত করেছে সেটি সে জানতো না, তবে সে রেহাই পাবে। এবং সে যে কার্যটি করেছে তার প্রকৃতি সম্পর্কে জানতে অক্ষম ছিল, শুধু নেশাগ্রস্ত হলেও হবে না, সে নেশাগ্রস্ত অবস্থায় যে কার্যটি করেছে সেটি তার প্রকৃতি সম্পর্কে জানতে অক্ষম ছিল, এবং সে জানতো না যে সে যেটা করছে সেটা বেআইনি বা আইন পরিপন্থী ছিল। এবং এক্ষেত্রে শর্ত অবশ্যই যে তাকে যে নেশাগ্রস্ত করা হবে সেটি তার ইচ্ছার বিরুদ্ধে হবে এবং তার অগোচরে করতে হবে, না হলে কিন্তু হবে না। এরপরে আসে অনুমতি বা কনসেন্ট। অনুমতি সম্পর্কে ৮৭, ৮৮ এবং ৮৯ ধারায় বলা আছে। ৮৭ ধারায় বলা আছে যে 18 বছরের বেশি ব্যক্তির অনুমতি নিয়ে কোনো কাজ করতে গিয়ে দুর্ঘটনাবশত কোনো ক্ষতি হয়ে গেলে তা অপরাধ হিসেবে গণ্য হবে না। অর্থাৎ এক্ষেত্রে আমরা একটি উদাহরণ দিতে পারি, যে আমাদের যে ডাক্তার আছে, ডাক্তাররা বিভিন্ন অপারেশন করে, সেক্ষেত্রে যদি ডাক্তাররা কোনো রোগীর অনুমতি নিয়ে তার অপারেশন করে এবং সে জানে যে এই অপারেশনের মাধ্যমে তার মৃত্যু পর্যন্ত হতে পারে, সেক্ষেত্রে যদি সে অনুমতি দিয়ে থাকে তবে সেটা অপরাধ হিসেবে গণ্য হবে না। এই ধারাটি যদি না থাকতো তবে ডাক্তাররা কারো কোনো অপারেশন করতো না কখনোই। দেখা যাচ্ছে যে রোগী তো মারাও যেতে পারে, তাহলে তো সে তার অপরাধ হয়ে যাবে। এবং ৮৮ ধারায় বলা আছে যে অনুমতি সহ সৎ বিশ্বাসে কোনো ব্যক্তির উপকার করতে গেলে ক্ষতি হয়ে গেলেও তা অপরাধ হিসেবে হবে না। যদি অনুমতি নিয়ে যদি সরল বিশ্বাসে কোনো ব্যক্তি কেউ কারো উপকার করতে যায়, সেক্ষেত্রে যদি কোনো ক্ষতি হয়ে যায় সেটি অপরাধ হিসেবে গণ্য হবে না। এবং ৮৯ ধারায় বলা আছে শিশু বা পাগলের উপকার করার জন্য তার অভিভাবকের অনুমতি নিয়ে উপকার করতে গেলে কোনো ক্ষতি হবে না। অর্থাৎ শিশু শিশু বলতে 18 বছরের কম বয়স্ক কোনো, বা যার বুদ্ধি কোনো পরিপক্ক নেই, সে তার সিদ্ধান্ত দিতে পারে না, শিশু। এবং পাগলের ক্ষেত্রে যদি তার অভিভাবকের অনুমতি নেই, সেক্ষেত্রে তো শিশুর বা পাগলের অনুমতি নেওয়ার কোনো অপশন নেই। তার আইনানুগ অভিভাবকের অনুমতি নিয়ে কোনো উপকার করতে গেলে যদি তার কোনো ক্ষতি হয়ে যায় সেটা অপরাধ হিসেবে গণ্য হবে না। অর্থাৎ শিশু বা পাগলের যদি কোনো চিকিৎসার প্রয়োজন বা কোনো অপারেশনের প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে তার যদি আইনানুগ অভিভাবক ডাক্তারকে অনুমতি দেয় অপারেশন করার জন্য, তবে সেটা সেক্ষেত্রে যদি কোনো দুর্ঘটনাবশত তার মৃত্যু বা অন্য কোনো অপরাধ সংঘটিত হয়ে যায় বা তার ক্ষতি হয়ে যায়, সেটি তার অপরাধ হিসেবে গণ্য হবে না। এবং এরপরে আসে ধারা ৯০। আসলে ধারা ৯০-তে বলা আছে যে কোনগুলো সম্মতি না, অর্থাৎ যে এই যে অনুমতি আছে, এই অনুমতি কোন কোন ক্ষেত্রে কোনগুলো অনুমতি হিসেবে গ্রহণযোগ্য নয়। ধারা ৯০-তে বলা আছে যে ভয় ভীতি দেখিয়ে সম্মতি নিয়ে, যদি কোনো ব্যক্তির ভয় ভীতি দেখিয়ে যদি কোনো সম্মতি নেওয়া হয় সেটি অনুমতি না। ভ্রান্ত ধারণা দিয়ে যদি কাউকে কোনো ভুল বুঝিয়ে যদি তার কাছ থেকে যদি কোনো সম্মতি নেওয়া হয়, সেটা অনুমতি না। এবং অপ্রকৃষ্ট ব্যক্তির সম্মতি নেবে, অর্থাৎ যদি কোনো পাগল বা অন্য যে তার ভালো মন্দ বুঝতে পারে না, সেই ব্যক্তির যদি কোনো সম্মতি নেয় সেটা অনুমতি হিসেবে গ্রহণ হবে না। এবং শিশু যদি সম্মতি নেয়, কোনো শিশু যদি কোনো সম্মতি দেয়, সেটি অনুমতি হিসেবে বা সম্মতি হিসেবে গ্রহণযোগ্য হবে না। ৯০ ধারার সত্য সাপেক্ষেই ৮৭, ৮৮ এবং ৮৯ ধারার প্রয়োগ করা হয়। এরপরে আসছে সরল বিশ্বাস। আচ্ছা, সরল বিশ্বাসে কৃত কোনো কার্যই কিন্তু অপরাধ না। এবং সরল বিশ্বাস সম্পর্কে ধারা ৯২ এবং ধারা ৯৩-তে বলা আছে। ধারা ৯২-তে বলা আছে যে অনুমতি ছাড়া সরল বিশ্বাসে কোনো ব্যক্তির উপকার করতে গেলে ক্ষতি হয়ে গেলে তাহা অপরাধ হিসেবে গণ্য হবে না। এখানে অনুমতির কোনো প্রয়োজন নেই। যদি কেউ সরল বিশ্বাসে কোনো কাজ করে, দেখা গেল যে কোনো ব্যক্তি রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে গেল, অ্যাক্সিডেন্ট হওয়ার পর যে রাস্তার লোকজন তাকে হসপিটালে নিয়ে গেল, এবং সেই মুহূর্তে যদি তার অপারেশনটা না করা হয়, তবে সেই ব্যক্তি মারা যাবে। সেক্ষেত্রে যদি ডাক্তার তার সেই ব্যক্তির তো অনুমতি নেওয়ার সুযোগ নেই, এবং তার যদি কোনো আইনানুগ অভিভাবকও সেখানে উপস্থিত নাই, সেক্ষেত্রে তার অনুমতি ছাড়া যদি সরল বিশ্বাসে ডাক্তার কোনো কার্য করে বা তার কোনো অপারেশন করে, সেক্ষেত্রে যদি তার মৃত্যু পর্যন্ত হয়ে যায়, তবে সেটি অপরাধ হিসেবে গণ্য হবে না। তবে এখানে অবশ্যই বিবেচ্য বিষয় হচ্ছে যে সেই কাজটি করতে হবে সরল বিশ্বাসে।
এবং ধারা 93-তে বলা আছে সরল বিশ্বাসকৃত যোগাযোগের ফলে অপরাধ সংঘটিত হলে তাহা অপরাধ হিসেবে গণ্য হবে না। তো ধারা 53-তে বলা আছে সরল বিশ্বাসে যদি কোনো কাজ করা হয় তাহা অপরাধ হিসেবে গণ্য হবে না। এরপরে আমরা দেখি যে ধারা 94 এবং ধারা 95-তে কি আছে। কোনো ব্যক্তি তাৎক্ষণিক মৃত্যু বা গুরুতর জখমের ভয় দেখিয়ে কোনো অপরাধ করে নিলে উক্ত ব্যক্তিকে অপরাধের দায় থেকে রেহাই পাবে, তবে সরকারি আশ্রয়ের সুযোগ থাকলে সে রেহাই পাবে না। অর্থাৎ যদি কোনো ব্যক্তিকে হুমকি দেখিয়ে বা কোনো তাৎক্ষণিক গুরুতর জখমের ভয় দেখিয়ে যদি কোনো কাজ করা হয় যে তুমি এই অপরাধটি করো না হলে তোমাকে মেরে ফেলবো, তাকে বা তোমার হাত কেটে দিব, তবে সে যদি কোনো অপরাধ করে সে অপরাধটি অপরাধ হিসেবে গণ্য হবে না, সে সাধারণ ব্যতিক্রমে পড়ে যাবে এবং তার কোনো শাস্তি হবে না। তবে এখানে শর্ত একটি আছে, যদি সরকারি আশ্রয়ের সুযোগ থাকে এবং সেই ব্যক্তি যে ব্যক্তিকে তাৎক্ষণিক মৃত্যু বা গুরুতর জখমের ভয় দেখানো হচ্ছে তার যদি সরকারি আশ্রয়ের সুযোগ থাকে তাহলে সে রেহাই পাবে না। অর্থাৎ তার কাছে যদি স্কোপ থাকে সে পুলিশ স্টেশনে যাওয়ার বা অন্য কোনো সরকারি আশ্রয়ে যাওয়ার, সেক্ষেত্রে যদি সে তা না গ্রহণ করে সে অপরাধ করে তবে তা অপরাধ হিসেবে গণ্য হবে। এবং ধারা 95-তে বলা আছে কোনো সামান্য ক্ষতিকারক কার্য অপরাধ হিসেবে গণ্য হবে না। যদি সিম্পল কোনো কাজ করা হয় সেক্ষেত্রে, বা সিম্পল বলে সামান্য কোনো ক্ষতিকারক কাজ করা হয়, সেটি অপরাধ হিসেবে গণ্য হবে না। অর্থাৎ দেখা গেল যে উম, কোনো ব্যক্তি আহ, কোনো ব্যক্তিকে খুবই অল্প, দেখা যাচ্ছে যে সে হালকা একটু আঘাত দেওয়া হয়েছে, দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে, তাকে যদি সেখান থেকে ধাক্কা দিয়ে সরিয়ে না দেওয়া হতো, তবে সে কোনো গাড়ি এসে তাকে অ্যাক্সিডেন্ট করে দিত, এই কাজগুলো যে সাধারণ যে ক্ষতিকর কাজ সেগুলো অপরাধ হিসেবে গণ্য হবে না। এবং সেই কাজগুলো সরল বিশ্বাসে তার করা হলে সেগুলো অপরাধ হিসেবে গণ্য হবে না। এরপরে আসি যে আমরা যে আজকে যে লেকচারটা দেখলাম, এই লেকচার থেকে আমরা একটি প্রশ্ন করি। প্রশ্ন হলো কত বছর বয়সের শিশু কোনো অপরাধ করলে তা অপরাধ বলে গণ্য হবে না? অপশনে আছে ক, খ, গ, ঘ, 7, 9, 10, 12। আপনারা যদি আমাদের এই ভিডিও লেকচার দেখে যদি আপনি এই প্রশ্নের উত্তর জানেন তবে আমাদেরকে কমেন্টস করে জানান, আমরা আপনার প্রশ্নের উত্তর রিপ্লাই করব। তো এই আপনাদের উত্তরটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের লেকচারগুলো দেখে আমাদের দর্শকরা কিছু শিখতে পারছে কি পারছে। আপনাদের উত্তর অবশ্যই আমাদের কমেন্টস করে জানান। আপনারা জানেন যে আমরা বাংলা ল স্কুল বাংলাদেশের আইন শিক্ষায় একটি সম্পূর্ণ ফ্রিতে আমাদের ইউটিউব চ্যানেলটি চালাচ্ছি। তো এই ক্ষেত্রে আপনার মূল্যবান মতামত ও পরামর্শ আমাদের জানাতে পারেন। আমাদের আমাদের ভিডিওগুলোতে লাইক করে বা কমেন্টস করে আপনাদের মতামত জানাতে পারেন, অথবা আমাদের ইমেল করতে পারেন। আমাদের ইমেল হলো banglalawschool@gmail.com। এবং আমাদের ফেসবুক পেজে নিয়মিত এমসিকিউ আকারে প্রশ্ন আপলোড করা হচ্ছে, আপনি আমাদের ফেসবুক পেজের সাথেও সংযুক্ত থাকবেন। তো আশা করি আপনাদের যদি আমাদের সাথে সংযুক্ত থাকেন তবে আপনাদের সুন্দর একটি প্রস্তুতি হবে পরীক্ষার জন্য। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আমরা আগামীতে আরেকটি নতুন ভিডিও লেকচার নিয়ে আসবো। আমাদের পরবর্তী ভিডিওতে ধারা 96 থেকে ধারা 106 অর্থাৎ যে আত্মরক্ষার যে অধিকার, এই সংক্রান্ত যে ব্যতিক্রমগুলো আছে সেটি নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, আইন জানুন, আইন জানান এবং সদা আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকুন। আসসালামু আলাইকুম।